শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা। সব ঠিক থাকলে ৩ বছরে অন্তত ২ লাখ কর্মী পাঠানোর চিন্তা করছেন খাত সংশ্লিষ্টরা। তবে এক্ষেত্রে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আর দায়িত্বশীল জায়গা থেকে ভুল তথ্য না ছড়ানোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে যেখানে কাজ করেন অন্তত ১০ লাখ কর্মী। আর রেমিটেন্স আয়ের বিচারে শীর্ষ ৫-এর তালিকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। হিসাব অনুযায়ী সেখানে কাজ করা মোট প্রবাসী শ্রমিকের ১/৩ বাংলাদেশি। কিন্তু রিক্রুটিং এজেন্সির অনৈতিক কর্মকাণ্ড আর জটিলতার কারণে বাজারটিতে কর্মী পাঠানো যাচ্ছে না গেল ২ বছর ধরে। তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের পর দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। মৌখিকভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। যদিও তা পরবর্তীতে চূড়ান্ত না হওয়ার কথা জানায় খোদ মন্ত্রণালয়। এ অবস্থায় দেশটিতে কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যার জন্য দায়িত্বশীলদের লাগামহীন মন্তব্যকে দায়ী করেছেন বিশ্লেষকরা। মালয়েশিয়া থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, আর একই সঙ্গে এটা সিকিউরিটি সমস্যা যেটা আছে তো সেটাকেও সলভ করা হবে। তো তার মানে মোটামুটি ইতিবাচক, এবং সেই অর্থে কিন্তু মানে স্বচ্ছতা মানে এক ধরনের উন্মুক্ততা, সে অর্থে আমরা চিন্তা করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত যে ব্যুরোক্রেটিক হার্ডেল যেগুলো আছে তো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য অনেক কিছু করতে হবে। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমরা এখন মার্কেট ওপেন হয়ে গেছে, মালয়েশিয়া সরকার রাজি হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আসলে যারা দালাল, তাদেরকে যারা অসৎ দালাল, তারা দেখেন তো অলরেডি বিভিন্ন মানুষের জনকে আসতে টাকা নিয়ে নিছে। এই যে দেখো মালয়েশিয়ান মার্কেট ওপেন হচ্ছে, আপনি এক্ষুনি আসেন, যে আগে টাকা দিব আমি তাকেই পাঠাবো। তো এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদের তো কেয়ারফুল থাকতে হবে। অভিবাসী নিয়ে কাজ করা একাধিক সংগঠনের হিসাবে মালয়েশিয়ায় বর্তমানে কাজ করা বড় একটা অংশই অবৈধ, যে কারণে সেদেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আসার ঘটনাও সামনে আসে প্রায়ই। কিন্তু শুধু লোক পাঠিয়ে আমরা শুধু পরের দিন থেকে নিউজই শুনবো যে মালয়েশিয়ার রাস্তায় নিচে দাঁড়িয়ে আছে, কোনো কেউ কাজ পাচ্ছে না, কেউ ৮ লাখ ১০ লাখ টাকা খরচ করে বিদেশে যাচ্ছে। এইভাবে করে লোক পাঠানোর কোনো মানে হয় না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে মালয়েশিয়া থেকে প্রবাসীরা পাঠিয়েছেন মোট $৩ বিলিয়ন উপরে, যা মোট আয়ের প্রায় ১০%। আর সবশেষ মে মাসে আসে চতুর্থ সর্বোচ্চ $৩০০ মিলিয়ন মতো। ফলে রেমিটেন্সের অন্যতম এই উৎসে নতুন করে কর্মী পাঠানো গেলে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত খাত সংশ্লিষ্টদের। মুহূর্তে মালয়েশিয়া বাজারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই অভিবাসন খাতে একটা মাত্র মার্কেট খোলা, সেটা হচ্ছে সৌদি আরব। এমতর পরিস্থিতিতে আমাদের মার্কেট ওপেন করা একদম জরুরি হয়ে গেছে। আমাদের কোনো উইন্ডো খোলা নাই, কোনো দরজা খোলা নাই। আশা করি আমাদের প্রধানমন্ত্রী সফরের পরে মালয়েশিয়ান এই সেক্টরটা আমাদের জন্য খুলবে, এবং আমরা আমাদের এই দেশের মানুষ, আমাদের এই দেশের কর্মী যারা দুইটা দেশে যেতে খুব ওরা পছন্দ করে। আসলে আমাদের খুবই পজিটিভ টোনে নিতে হবে এটাকে, এবং এখনই খুব দ্রুত কাজ করতে হবে। সময় যত যাবে ততই কিন্তু নানা রকমের যে স্বার্থান্বেষী গোষ্ঠী তারা যুক্ত হবে এটার মধ্যে। সুতরাং এখনই সময় যে স্পিরিটটা থাকতেই আমাদের এই পুরো প্রসেসটাকে আরো ওপেন করে দিতে হবে। বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টরা মনে করেন সব ঠিক থাকলে আগামী ৩ বছরে দেশটিতে অন্তত ২ লাখ কর্মী পাঠানো সম্ভব। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দেশের স্বার্থ রক্ষা করেই আইএমএফ এর সাথে নতুন ঋণ চুক্তি করবে সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের স্বার্থবিরোধী হওয়ায় আওয়ামী আমলের চুক্তি বাতিল করা হয়েছে। নতুন চুক্তি নিয়ে আশাবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সব বিষয়ে ঐকমত্য হলে মিলতে পারে $4.৫ থেকে $500 কোটি। শারমিনীরার রিপোর্ট। অর্থনৈতিক সংকট মোকাবেলায় ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফের সাথে $৪৭০ কোটি ঋণ চুক্তি করে তখনকার আওয়ামী লীগ সরকার। পরে বাজেট সহায়তা বাবদ আরও $৮০ কোটি যোগ করে তা $৫৫০ কোটিতে উন্নীত করা হয়। তবে গত বছর পর্যন্ত ৫ কিস্তিতে $৩৬০ কোটি ছাড় করার পর বিভিন্ন বিষয়ে মতৈক্য না হওয়ায় বাতিল হয় সেই চুক্তি। সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, স্বার্থবিরোধী বহু শর্ত থাকায় তা থেকে সরে আসে বিএনপি সরকার। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের
বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। প্রোগ্রামটা কি স্বার্থ সংশ্লিষ্ট ছিল না, স্বার্থ বিরোধী ছিল? জনগণ নিশ্চয়ই, নইলে আমরা প্রোগ্রাম থেকে বেরোলাম কেন? অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। এমন অবস্থায় নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে দুপক্ষের মধ্যে, যার আকার হতে পারে $450 থেকে $500 কোটি। এরই মধ্যে সে বিষয়ে সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। আর সম্ভাব্যতা যাচাই ও দেন দরবারের জন্য সফরে এসেছেন IMF এর প্রতিনিধি দল। রোববার সকালে তারা বৈঠক করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাথে। অর্থমন্ত্রী জানান, নতুন চুক্তিতে প্রাধান্য দেয়া হচ্ছে দেশের স্বার্থ। আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তনে ভিসা নীতির সংস্কার প্রয়োজন। পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। সরকারের বিভিন্ন সংস্থায় প্রয়োজনীয় সংস্কার, পরিচালন ব্যয় কমানো এবং দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে না পারলে কাজে আসবে না IMF এর নতুন ঋণ কর্মসূচি, এমনটা মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে ঋণের শর্ত নিয়েও সংস্থার সাথে করতে হবে যৌক্তিক দর কষাকষি। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বহুদিন ধরে চাপে দেশের অর্থনীতি, কম রাজস্ব আয়, সরকারি ব্যয়ের বাড়তি চাপ, আর্থিক খাতের সংকট ভোগাচ্ছে নানাভাবে। তার উপর উন্নয়ন প্রকল্প শেষ করতে না পারা এবং বিনিয়োগ, কর্মসংস্থানে গতি না আসায় দুশ্চিন্তা বাড়ছে সমানতালে। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে শুরু হয়েছে IMF এর সাথে ঋণ চুক্তির আলোচনা। সদস্য হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে সব মিলিয়ে 14টি চুক্তি করা হলেও তার সিংহভাগই বাতিল হয়েছে শর্ত পূরণ করতে না পারায়। একই পরিণতি ছিল সবশেষ $5.5 বিলিয়ন কর্মসূচিতেও। তাই বিশ্লেষকদের পরামর্শ, নতুন চুক্তির আগে যাচাই বাছাই করতে হবে যথাযথভাবে। ব্যয়কে কার্যকর করার জন্য আমাদের আয় করতে হবে, ওই জায়গাটাই IMF এর কাছে আমাদের ধর্ণা, এবং IMF যাচাই করতে চাচ্ছে আমার টাকাটা নিয়ে যে তুমি কি করবে, এতে করে কি তোমার আয় সক্ষমতা বাড়বে কিনা, না তা না হলে তোমাকে কন্টিনিউয়াসলি আমার টাকা দিতেই থাকবো। আমরা তো LDC গ্র্যাজুয়েশন করব, এটা মানে এই বছরে না হলেও পরে 2 বা 3 বছরের মধ্যে আমরা করব। তো এই সময়ের মধ্যে আমরা কিভাবে আরও বেশি করে যারা অন্যান্য সহযোগী তাদের সহায়তা পেতে পারি, তো সেই বিষয়গুলো তারা তো আছেই, তারা আসলে অনেকটাই গেটওয়ে, তারা গ্রিন সিগন্যাল দিলে বাকিরাও আমাদেরকে সহায়তা হয়তো বাড়াবে। দেশের অর্থনীতি নিয়ে IMF এর বড় উদ্বেগের জায়গা দুর্বল রাজস্ব ব্যবস্থা। এজন্য প্রয়োজনীয় সংস্কারের চাপ রয়েছে সংস্থার দিক থেকে। আছে খেলাপি ঋণ, ভর্তুকি কমানো, সরকারি ব্যয়ে স্বচ্ছতা আনা, বৈদেশিক মুদ্রার দর বাজার ভিত্তিক করার মতো বিষয়গুলো। আর এবার বাড়তি মাত্রা যোগ হয়েছে নবম পে স্কেল। বিশ্লেষকরা মনে করেন, প্রয়োজনীয় সংস্কার ও সব ক্ষেত্রে ব্যয় সংকোচন করতে না পারলে সুফল মিলবে না নতুন চুক্তিতে। আমি তো বাংলাদেশকে টাকাটা দিয়ে টাকাটা বাংলাদেশ সরকার কাজে লাগাবে, বাংলাদেশের ওই জায়গায় আর টাকা লাগবে না, কারণ সে টাকাটা নিতে চায় কেন, তার আয় সক্ষমতা বৃদ্ধির জন্য। আয় সক্ষমতা বৃদ্ধি কোথায়? প্রধান একটা অংশ IMF এর হিসাবে রাজস্ব বোর্ড, আমাদের জাতীয় রাজস্বকে বাড়ানো। তো সেই ক্ষেত্রে বেশ কিছুটা এবার বাজেটে চেষ্টা করেছে। সব কিছু আমার কারণে মনে হয় সরকার একটা চাপের মধ্যে আছে, প্রমোশন দিতে হবে, সরকারি কর্মকর্তাদের হ্যাপি রাখতে হবে, এরকম একটা চাপ। আমাদের যে বেতন কাঠামো বা যে নতুন যে যার প্রস্তাব দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করবে, সেটা আমরা করব আমাদের মতো করে। এখানে আসলে IMF এর কোনো কথা বলা উচিত নয়, বরং IMF এর যে মূল জায়গা যেগুলো আছে, সংস্কারের কথা যেটা বলে, তো সেই জায়গাগুলোতে তারা কাজ করুক। দুপক্ষের দর কষাকষি ইতিবাচক হলে নতুন কর্মসূচির অর্থ ছাড় হতে পারে আগামী ডিসেম্বর নাগাদ। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, আজ NBR বৈঠক করার কথা রয়েছে IMF প্রতিনিধি দলের। সে বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, IMF এর জন্য রাজস্ব খাতের সংস্কার একটা বড় ইস্যু, তো নতুন ঋণ চুক্তির ক্ষেত্রেও তো সেটি জোরালোভাবে আসবে। তো আজকের বৈঠকের বাইরে আর কি কি বিষয় আলোচনায় আসতে পারে সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। গত বছরও কিন্তু
বাজেটের পরে আইএমএফ দল বাংলাদেশে এসেছিল এবং তারা এনবিআর সহ বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে বৈঠক করেছিল। তার ব্যতিক্রম নয়, এবারও কিন্তু সেই প্রতিনিধি দল আসছেন। তবে বিষয়টি হচ্ছে যে এবার ঋণ চুক্তি নিয়ে নতুন ঋণ চুক্তি $450 কোটি যে নতুন ঋণ চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, আশা করছে হয়তো ডিসেম্বর নাগাদ পাবে। সেই ধারাবাহিকতায় কিন্তু গত দুদিন আগে আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় এসেছেন এবং তারা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এর পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয়, এনবিআর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবেন এবং আজকে দুপুর 2টা নাগাদ এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা আছে আইএমএফ প্রতিনিধি দলের। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে সেখানে বিশেষ করে গুরুত্ব পাবে যে রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআরকে $6,04,000 কোটি টাকার, সেটি আদায়ে তাদের রোডম্যাপ কী থাকবে, সংস্কারের বিষয়ে কতটুকু অগ্রগতি থাকবে, নতুন ভাবে যে বিভিন্ন কর ছাড় দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে কর আরোপ করা হয়েছে এবং ভ্যাটের ক্ষেত্রে সিঙ্গেল রেটে যাওয়ার কথা ছিল, সেগুলো বিষয়েও কিন্তু একটা ভূমিকা থাকবে আজকের আলোচনায়। এবং সেক্ষেত্রে এনবিআর হয়তো তাদের পরিকল্পনা তুলে ধরবেন, তারা তাদের কর ছাড় কীভাবে দিয়েছেন, কোন কোন ক্ষেত্রে দিয়েছেন, সেগুলো থেকে কি পরিমাণ রেভিনিউ লস হবে কিংবা বাড়তি উৎসের দিকে যে নজর দিয়েছে এনবিআর সেখান থেকে কি পরিমাণ রেভিনিউ আদায় হবে, সেই বিষয়গুলো প্রাধান্য পাবে। একই সাথে সংস্কার কার্যক্রমের যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, 2 ভাগ করা নিয়ে এনবিআরকে নীতি এবং বাস্তবায়নের 2টি বিভাগ, সেগুলো আলোচনায় থাকবে। এবং একই সাথে সিগারেটের ক্ষেত্রেও কিন্তু এনবিআর প্রায় আশা করছে যে 5,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে পারবে, সেই বিষয়গুলো থাকবে। এর বাহিরে এনবিআরের যে নতুন লক্ষ্যমাত্রা $6,04,000 কোটি টাকার, সেটি আদায়ের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ হয়তো এনবিআরের কাছ থেকে আইএমএফ প্রত্যাশা করবে। এবং সব কিছু মিলে এনবিআরের এই আলোচনা যদি তাদের সাথে ফলপ্রসূ হয়, তারা যদি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ঋণ পাওয়ার ক্ষেত্রে আরেকখানি এগিয়ে যাবে বাংলাদেশ। যেটি আলোচনা হচ্ছিল, আগের চুক্তি বাতিল করা হয়েছে আপনি জানেন, এবং সেই মিলে সেক্ষেত্রে যে আগের ঋণ চুক্তির যে সিদ্ধান্ত সেটি কিন্তু বাতিল করা হয়েছে। নতুন করে $450 কোটি যে ঋণ প্রত্যাশা করছে বাংলাদেশ, সব কিছু মিলে যদি সব কিছু ঠিক থাকে, এনবিআরের সাথে আলোচনায় ব্যাংক রিফর্মের সব কিছু বিষয় ঠিক থাকলে হয়তো সেটি ডিসেম্বর নাগাদ পেতে পারে। নুজাত। মইনুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম এনবিআর আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান। দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। 2,216 টাকা কমিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,21,966 টাকা। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন এই সমন্বয় করা হয়েছে। এর 3 দিন আগে ভরিতে 2,216 টাকা দাম বাড়িয়েছিল সংস্থাটি। নতুন সমন্বয় অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে 2,11,993 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,82,075 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,774 টাকা এবং প্রতি ভরি রূপার দাম 2,858 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম কার্যকর হয়েছে আজ সকাল 10টা থেকে। পুঁজিবাজারে কারসাজিতে জড়িত থাকায় বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,497 কোটি টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে এই কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় পুঁজিবাজারে লুটপাটের তদন্ত চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নতুন রাজনৈতিকভাবে নিয়োগ হয়নি, বরং নতুন নিয়োগের পর ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ার বাজার, যা গেল 5 বছরেও দেখা যায়নি। এতে আস্থা ফিরে এসেছে বিনিয়োগকারীদের। শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে। এছাড়াও লুটপাটের সাথে জড়িত তথা কারসাজি অনিয়ম দুর্নীতিকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 1,497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। দেশের রপ্তানি আয়ে একক নির্ভরতার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে পোশাক খাত। এই আয়কে শক্তিশালী করতে অন্য সব খাতে আরও বেশি সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিজিএমএর সভাপতি মাহমুদ হাসান খান। পোশাক খাতের উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে এইচএসবিসির সঙ্গে বিজিএমএর এক চুক্তিসই অনুষ্ঠানে তিনি বলেন, রপ্তানি ধরে রাখার পাশাপাশি স্থানীয় মূল্য সংযোজন সবচেয়ে জরুরি। এর আগে এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুবুর রহমান বলেন, সঠিক পরিকল্পনার অভাবে পোশাক খাতের রপ্তানি $50 বিলিয়ন নিচে ঘুরপাক খাচ্ছে। এটিকে শত বিলিয়নে পৌঁছাতে দরকার ক্রেতার চাহিদা অনুযায়ী কৌশল ঠিক করা। মূলত বিজিএমইএ ও এইচএসবিসি একসঙ্গে নতুন ক্রেতা ও বাজার খোঁজার পাশাপাশি নতুন উৎপাদন এবং সাশ্রয়ী সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে কাজ করবে। একটা মাত্র প্রোডাক্টের উপরেই দেশ অতিমাত্রায় নির্ভরশীল
সেই জায়গা ডাইভার্সিফাই করতে চায় এবং বিজিএমএ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় নেতৃত্বের ভূমিকায় থাকতে চায়। কিভাবে? সেটা হচ্ছে এই বিজিএমএ অর্থাৎ পোশাক শিল্পের উদ্যোক্তারা সরকারের কাছে বাড়তি সুযোগ সুবিধা পায়। আমরা বিজিএমএ থেকে বলছি যে অন্য সেক্টরকে একই বরঞ্চ আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া হোক, যেন তারাও ফ্লারিশ করতে পারে। যেই সাফল্যের কারণে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, ভবিষ্যৎ হয়তো আরো অনেক বেশি কিছু প্রত্যাশা করে, বা সেই একই পলিসিতে আমরা হয়তোবা এই 50 বিলিয়ন থেকে 100 বিলিয়ন নাও যেতে পারি, আমাদেরকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হতে পারে। তো সেই প্রত্যাশাটা আসলে আমার আছে। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় জ্বালানি তেলের দাম 4.5% বেড়ে ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে $79 ঘর। যুদ্ধবিরতি সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র। ফলে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান প্রশাসন। সরবরাহ সংকটের আশঙ্কায় তাই বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত 24 ঘন্টায় প্রায় 20টি জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ পার করানো হয়েছে, যদিও জাহাজ ট্র্যাকিং সাইটগুলোতে খুব কম সংখ্যক জাহাজের চলাচল দেখা গেছে। দুই দেশ পাল্টাপাল্টি হামলা বন্ধ না হলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।